Hello, friends. Welcome back to your new channel or your own channel, Students Platform. এই প্ল্যাটফর্মে আমি আবার চলে এলাম তোমাদের সাথে একটু সময় কাটাবো। তো in our last video, I said to you that in our next class we shall have interaction or we shall have a discussion regarding sentence and its various fragments or parts or essential elements. তো যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে একটি সেন্টেন্স তো আগের ক্লাসে আমরা শিখলাম, তো সেই সেন্টেন্সটা তৈরি করতে হলে তার কি কি একান্ত অপরিহার্য উপাদানগুলো প্রয়োজন, বা সেন্টেন্স কি কি বিষয়টা নিয়ে গড়ে ওঠে, কি কি অংশ নিয়ে গড়ে ওঠে, তো সেটা আমরা জানবো বিশদে। তো তার আগে আমরা বলি যে একটা সেন্টেন্স সে যত বড়ই হোক না কেন, সেই সেন্টেন্সের মূলত দুটো অংশ বা দুটো দিক থাকে। একটি হলো সাবজেক্ট বা নাউন পার্ট, আরেকটা হলো প্রেডিকেট বা ভার্ব পার্ট। তাহলে a sentence may be bifurcated or a sentence may be divided into two categories, two parts. সেই দুটো কি সাবজেক্ট বা নাউন পার্ট। সাবজেক্ট বা নাউন পার্ট মানে এই অংশে কি থাকবে, নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভস, যেগুলো নাউন সম্পর্কে কিছু বলবে। আবার একইভাবে আমাদের সেকেন্ড পার্টে কি থাকছে, প্রেডিকেট বা ভার্ব পার্ট, অর্থাৎ ভার্বকে নিয়েই বাকি অংশটুকু, সেটাই হলো প্রেডিকেট পার্ট। তো এখানে আমরা কি পাবো, ভার্ব ছাড়াও অবজেক্ট, কমপ্লিমেন্ট, বা আমরা একে বলতে পারি রিমেনিং বা রেস্ট। তো এই অংশ সাধারণত আমরা পাই অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়ালস, কোনো কনজাংশনস, প্রিপোজিশনস, মডিফায়ার্স এটসেট্রা। তো আরও সহজে বোঝার জন্য আমরা এটা মনে করতে পারি যে একটা সেন্টেন্স, আর সেন্টেন্স ইজ জাস্ট লাইক আ ফ্যামিলি, আর সেন্টেন্স মে বি কম্পেয়ার টু আওয়ার ফ্যামিলি। একটা সেন্টেন্স এটা একটা পরিবারের মতো। তো পরিবারে যেমন আমাদের পরিবারে, প্রত্যেকেরই পরিবারে বাবা মা ছেলে মেয়েরা নিয়ে একটা পরিবার গড়ে ওঠে, একইভাবে একটা সেন্টেন্স গড়ে ওঠে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর কমপ্লিমেন্ট বা রিমেনিং বা রেস্ট। সাবজেক্টে আমরা ধরতে পারি বাবা হিসাবে, ভার্বকে মা, অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে ছেলে মেয়ে হিসেবে ধরতে পারি। তাহলে এই সবাইকে এদেরকে নিয়েই একটা পরিবার বা সেন্টেন্স তৈরি হলো। তো এই সাবজেক্ট অংশটাই আমাদের নাউন পার্ট, আর এই বাকি ভার্ব থেকে বাকি যে অবজেক্ট, কমপ্লিমেন্ট যা বললাম, এটা হলো আমাদের প্রেডিকেট পার্ট। তাহলে এটা সহজে বুঝে যাচ্ছি, সাবজেক্টটাকে বাদ দিয়ে বাকির বাকি অংশটুকুই হলো প্রেডিকেট পার্ট, যাকে আমরা বাংলায় উদ্দেশ্য আর প্রেডিকেটকে বলি বিধেয়। তো আজকে যেটা আমরা আলোচনা করব তা হলো সাবজেক্টটা নিয়ে। তো সাবজেক্ট বা কর্তা প্রথমে কাকে বলে আমরা একটু জেনে নিই। দেখো, সাবজেক্ট বা কর্তা কাকে বলবো, একটি বাক্যে যার বা যাদের বা যেটির বা যেগুলির সম্পর্কে কিছু বলা হয় বা হচ্ছে, তাকে বা সেটিকে বা তাদেরকে বা সেই অংশটুকুকেই সাবজেক্ট বা কর্তা বলে। আমরা প্রথম দেখলাম যে একটি বাক্যে যার বা যাদের, যার বা যাদের সম্পর্কে কিছু বলা হচ্ছে। যার বা যাদের মানে বুঝতেই পারছি যে বাক্যে যখন কোনো ব্যক্তির প্রসঙ্গ থাকবে। যদি বাক্যে কোনো ব্যক্তির প্রসঙ্গ না থাকে তখন আমরা যেটির বা যেগুলি সম্পর্কে কিছু বলা হচ্ছে। তাহলে একটি বাক্যে কোনো ব্যক্তি থাকতে পারে, আবার ব্যক্তি ছাড়াও অন্যান্য বিষয়, কোনো ঘটনা, কোনো বই সম্পর্কে, অন্য কোনো বিষয় সম্পর্কে, অর্থাৎ আদার দ্যান হিউম্যান বিং, মানুষ ছাড়া অন্যান্য কিছু কোনো সম্পর্কে কিছু আলোচনা থাকলে সেক্ষেত্রে আমরা এই যেটির বা যেগুলি সম্পর্কে আলোচনা বলতে পারি। তো এক্ষেত্রে আমরা কোনো বাক্যের যাদেরকে নিয়েই আলোচনা হচ্ছে বা যাকে নিয়েই আলোচনা হচ্ছে সেটাই হলো বাক্যের সাবজেক্ট বা কর্তা। এটাকে আমি আরো বিশদ পরে বলছি তোমাদেরকে। তো সেটাকে আমি একটু উদাহরণ দিই। দেখো কি লিখলাম, উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। তাহলে এই বাক্যে কাজের সম্পর্কে বলা হচ্ছে, আমাদের সম্পর্কে। এই যে ফুটবল খেলাটা কাজ, এই কাজটা কারা করছে, ডুয়ার্সটা কারা, ডুয়ার্সটা হলাম আমরা, আমরাই মাঠে ফুটবল খেলি। তাহলে এই বাক্যে উইটা হলো সাবজেক্ট। আবার দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার টিচার্স জয়েন দ্য ম্যাচ, ছাত্রছাত্রীরা এবং তাদের শিক্ষক শিক্ষিকারা ম্যাচটিতে অংশগ্রহণ করল। তো এই বাক্যটিতে কাদের সম্পর্কে বলা হচ্ছে, ছাত্রছাত্রীরা
এবং তাদের শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে, তাহলে এরাই হলো বাক্যের সাবজেক্ট। দ্য স্টুডেন্টস থেকে টিচার্স পর্যন্ত এরাই হলো সাবজেক্ট, আর বাকি যে অংশ পড়ে রয়েছে ওটা প্রেডিকেট। তো এখানেও তাই, উইটা বাদ দিয়ে বাকি যে অংশ পড়ে রয়েছে এটা প্রেডিকেট, অর্থাৎ ভার্ব থেকে বাকি অংশ। তো এটাকে আমরা আরও সহজে বলতে পারি, দেখো বাক্যের আমাদের সাবজেক্ট কাকে বলে সেটা বুঝলাম, তো সেটাকে আমরা সহজে বের করবো। আগে কিভাবে সাবজেক্টটা বের করতে হয়, দেখো আমি তার জন্য একটি সাবহেডিং করে রেখেছি যে সাবজেক্টকে বের করার সহজ উপায়। বাক্যের মেন ভার্ব তো আমরা বুঝি, অর্থাৎ কোনো বাক্য মেন ভার্ব ছাড়া বাক্য হতে পারে না। তো সেই বাক্যে যে মেন ভার্ব বা প্রধান ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, সেই ভার্বকে আমরা কে বা কারা, অর্থাৎ ইংরেজিতে হু দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাই হলো বাক্যের সাবজেক্ট। কে বা কারা মানে যদি কোনো ব্যক্তি থাকে, যদি বাক্যে কোনো ব্যক্তি সম্পর্কে বা ব্যক্তি বিশেষ সম্পর্কে আলোচনা থাকে, সেক্ষেত্রে আমরা কে বা কারা বা হু দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হলো বাক্যের সাবজেক্ট। যদি কোনো বাক্যে ব্যক্তি প্রসঙ্গ না থাকে, যেমনটা আগে বলেছিলাম, সেক্ষেত্রে আমরা হোয়াট কি দিয়ে প্রশ্ন করব কাকে, বাক্যের যে মেন ভার্ব তাকে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হয় বাক্যের সাবজেক্ট। যেমন এই যে আগের যে এক্সাম্পলটা দিলাম যে উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি এই বাক্যের মেন ভাব হচ্ছে প্লে, খেলে বা খেলি। তাহলে প্রশ্ন করলাম যে কারা খেলে বা কারা খেলি, তার উত্তর আমরা। তাহলে এখানে যদি প্রশ্ন করি হু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তার উত্তর কি হয়, উই, আমরা। তাহলে বাক্যে উইটা হলো সাবজেক্ট। একইভাবে যদি এটা প্রশ্ন করি যে কারা ম্যাচটিতে অংশগ্রহণ করলো, হু জয়েন দ্য ম্যাচ, তার উত্তর কি পেলাম, দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার টিচার্স। আবার একইভাবে দেখো যদি আমি এটা বলি ব্যাড হ্যাবিটস গ্রো আনকনসাসলি, অর্থাৎ বদ অভ্যাস বা খারাপ বা কু অভ্যাস সেগুলো বেড়ে ওঠে অবচেতনভাবেই বা অসচেতনভাবে, অর্থাৎ আমাদের বুঝে ওঠার আগেই। এখানে দেখো কোনো ব্যক্তির প্রসঙ্গে বলা হলো না, ব্যাড হ্যাবিট সম্পর্কে বলা হলো। তাহলে আমরা বুঝলাম যে এখানে কোনো ব্যক্তি নেই। তাহলে আমরা প্রশ্ন করবো যে হোয়াট গ্রো আনকনসাসলি, কি বেড়ে ওঠে অবচেতনভাবে, তার উত্তর কি পাচ্ছি আমরা, ব্যাড হ্যাবিটস। তাই এক্ষেত্রে ব্যাড হ্যাবিটসটাই হলো সাবজেক্ট, আর বাকি ভার্ব গ্রো থেকে বাকি অংশটা প্রেডিকেট। একইভাবে দ্য সলিউশন অফ দ্য প্রবলেম ইজ নোন টু আস, এই সমস্যাটার সমাধানটা আমাদের জানা। এই ক্ষেত্রে দেখো কোনো ব্যক্তির প্রসঙ্গ বলা হয়নি, এই সমস্যাটার সমাধান কি জানা, সমস্যার সমাধান। তাহলে আমরা এখানে কোনো ব্যক্তি প্রসঙ্গ পেলাম না, তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম, কি হয় জানা আমাদের, তার উত্তর এই সমস্যার সমাধান, অর্থাৎ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। তাহলে এটা হলো বাক্যের সাবজেক্ট, আর ইজ থেকে বাকি অংশটা হলো প্রেডিকেট। আরও একটা মনে রাখার মতো বিষয় আমি বলি, দেখো এই যে বাক্যটাই বললাম যে ব্যাড হ্যাবিটস, তো এই ক্ষেত্রে দেখো আমার হ্যাবিটসটাই অ্যাকচুয়ালি সাবজেক্ট, হ্যাবিট সম্পর্কে বলা হচ্ছে। তো এই জন্য হ্যাবিটসটাকে বলবো আমরা প্রপার সাবজেক্ট বা সাবজেক্ট প্রপার, অর্থাৎ এর প্রসঙ্গটাই বলা হচ্ছে, এর সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাডটা যেটা হ্যাবিট সম্পর্কে বোঝাচ্ছে। তো এই জন্য আমরা এই ব্যাডটাকে বলবো অ্যাডজাংক্ট টু সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের বাড়তি অংশ বা সাবজেক্টের সংশ্লিষ্ট অংশ। একইভাবে দেখো দ্য সলিউশন অফ দ্য প্রবলেম ইজ নোন টু আস, এক্ষেত্রে আমার সলিউশনটা হোয়াট ইজ নোন টু আস, সলিউশন, এবার কিসের সলিউশন অফ দ্য প্রবলেম, সমস্যাটি। তাহলে এখানে পাচ্ছি আমরা দ্য আর অফ দ্য প্রবলেম, এই যে বাড়তি অংশটা, সলিউশনটা বাদ দিয়ে এই যে বাড়তি অংশটা পাচ্ছি সাবজেক্টের, এটা হলো সাবজেক্টের বাড়তি অংশ বা সংশ্লিষ্ট অংশ। তো এটাকে আমরা বলবো অ্যাডজাংক্ট টু সাবজেক্ট। তো আমরা আবার একটু বিশদ জেনে নিই যে সাবজেক্টের বৈশিষ্ট্য বা ফিচার্স কি কি। দেখো এখানেও আমি 5টা পয়েন্ট শর্ট করেছি। প্রথম পয়েন্টটা বলছি, বাক্যে সাবজেক্ট বা কর্তা সম্পূর্ণ বাক্যটাকে পরিচালনা করবে। তাহলে একটা বাক্যের সাবজেক্টের কাজটা কি হবে, যেমনটা বলছিলাম যে একটা সেন্টেন্স বা বাক্য একটা সংসারের মতো, একটা পরিবারের মতো। তো পরিবারে আমাদের বাবা, পরিবার কর্তা, তিনি কি করেন, তিনি আমাদের যে সংসারটাকে বা পরিবারটাকে পরিচালনা করেন। একইভাবে বাক্যে সাবজেক্ট সে কর্তা কি করে, সম্পূর্ণ বাক্যটাকে পরিচালনা করবে।
তো এটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়েই বুঝিয়ে দিই। যেটা বলেছিলাম তোমাদের, দেখো যে উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তো সেক্ষেত্রে দেখো এই বাক্যটিতে কার সম্পর্কে বলা হচ্ছে? আমাদের সম্পর্কে। তাহলে আমরাই হলাম এই বাক্যের সাবজেক্ট। তাহলে উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এই আমরা যে মাঠে ফুটবল খেলি, অর্থাৎ এই বাক্যের যে বাকি অংশটাকে পরিচালনা করছে কে? উই, এই সাবজেক্ট। তাহলে এটা হলো বাক্যের সাবজেক্ট। তো একই পরের পয়েন্টে আমরা যাই। দেখো এখানে কি বলা হচ্ছে, কোনো বাক্যে সাবজেক্ট একটি বা একাধিক আবার নাও থাকতে পারে। তাহলে কোনো বাক্যে সাবজেক্ট একটি বা একাধিক আবার নাও থাকতে পারে। নাও থাকতে পারে মানে সাইলেন্ট বা উজ্জ থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখো উদাহরণ দিই, তোমাদের বুঝিয়ে দিই আমি। এই যে বাক্যটা বলেছিলাম, তাহলে এই বাক্যে সাবজেক্ট তোমাদের একটা পেয়েছো, উই। পরের বাক্যে দেখো, দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার টিচার্স জয়েন দ্য ম্যাচ। তাহলে এই ক্ষেত্রে দেখো সাবজেক্ট কারা ছিল? স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার টিচার্স, এবং তাদের শিক্ষক শিক্ষিকারা। তাহলে এরা পুরোটাই সাবজেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম একাধিক সাবজেক্ট। আবার নেক্সট এক্সাম্পলটা দেখো, ইউ, হি অ্যান্ড আই শ্যাল অথবা উইল প্লে নাও। তুমি, সে এবং আমি এখন খেলবো। তো এক্ষেত্রে আমরা শ্যাল বা উইল দুটি দিতে পারি। শ্যাল দিলে নর্মাল সেন্সে বোঝায় খেলবো আর কি, আর উইলটা দিলে বোঝাবে কি? খেলবই। এই জোর বা এমফাসাইজ করা হয়। তো এক্ষেত্রে আরেকটা জিনিস শেখার মতো জিনিস, এখানে দেখো প্রথম কথা বলি যে এখানে সাবজেক্ট আমরা পাচ্ছি তিনটে, ইউ, হি অ্যান্ড আই। আবার একইভাবে দেখো এটা তিনটে আলাদা পার্সন, তা তো ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন অ্যান্ড আই ফার্স্ট পার্সন। তো এটা একটা শেখার মতো বিষয়। দেখো যখন একটি বাক্যে তিনটি পার্সন থাকবে, তিনটি প্রোনাউন থাকলো, তিনটে বিভিন্ন পার্সনের, সেই ক্ষেত্রে যারা আগে বসবে সেটা হলো সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, আর পরে বসবে ফার্স্ট পার্সন। সহজে মনে রাখবে তোমরা 2-3-1 অর্থাৎ 231। তাহলে 231 নিয়ম, তার মানে কি সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট পার্সন এরা এইভাবে বসবে। আবার যদি আমরা কোনো অপরাধমূলক কিছু ঘটনার ক্ষেত্রে বলি, অর্থাৎ যদি কোনো নেগেটিভ সেন্সে কিছু বলি, তখন কিন্তু এটা আবার নিয়মটা চেঞ্জ হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে প্রথমে আই, তারপরে হবে থার্ড পার্সন হি বা অন্য কিছু, আর তারপরে সেকেন্ড পার্সন ইউ। অর্থাৎ সেক্ষেত্রে নিয়মটা হবে 132। তাহলে যদি কোনো পজিটিভ সেন্সে কথা বলি আমরা, তখন হবে কি হলো 231। নেগেটিভ সেন্সে কোনো কথা বলছে তখন 132। অর্থাৎ কোনো অপরাধমূলক কাজ, যেমন মনে করো, একটা উদাহরণ দিচ্ছি আমি। যেমন মনে করো যে আমি, তুমি এবং সে একসঙ্গে অপরাধটা করলাম। তো তখন আমরা কি লিখবো? প্রথম কে হলো আই, তারপর বললাম যে থার্ড পার্সন অর্থাৎ হি অ্যান্ড ইউ, আই, হি অ্যান্ড ইউ কমিটেড দি অফেন্স। ঠিক আছে, বুঝলো তো? তো এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। চলো এবার আমরা থার্ড পয়েন্টে কি বলি সেখানে দেখো। আচ্ছা, আবার নাও থাকতে পারে, এই বিষয়টাকে বুঝিয়ে দিই। যে আমরা দেখলাম যে একটি বাক্যে সাবজেক্ট একটিও দেখলাম, একাধিকও দেখলাম, আবার নাও থাকতে পারে বা উজ্জ থাকতে পারে। এই ক্ষেত্রে দেখো যে ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। তো রৌদ্রে কে করবে না? কার কথা কি বলা আছে? সাবজেক্ট উজ্জ রয়েছে, অর্থাৎ করো না বা করবে না এটা তুমি, তোমাকেই বলা হচ্ছে। তাহলে ইউটা আমার সাবজেক্ট, কিন্তু এখানে উজ্জ রয়েছে। আবার একইভাবে দেখে আনসার দ্য কোশ্চেন্স কারেক্টলি, আনসার দ্য কোশ্চেন্স কারেক্টলি, প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দাও, প্রশ্নগুলোর উত্তর দাও সঠিকভাবে। তাহলে উত্তর কারা দেবে বা কে দেবে সেটা আমাদের উজ্জ আছে, সাবজেক্ট উজ্জ আছে, ইউ সাবজেক্ট হওয়া উচিত, কিন্তু এটা উজ্জ আছে। তো এক্ষেত্রে দেখো তাহলে আমাদের যে নিয়মটা ছিল যে সাবজেক্ট আর নাও থাকতে পারে। এবার আমরা এলাম থার্ড পয়েন্টে। আবার কিছু বাক্যে সাবজেক্ট থাকবেই। দেখো এই ক্ষেত্রে আমি বললাম যে নাও থাকতে পারে মানে উজ্জ থাকতে পারে, আবার বলছি যে কিছু বাক্যে সাবজেক্ট থাকবেই। সেটা কখন হবে? দেখো যদি আমরা কোনো স্প্লিটিং করি, অর্থাৎ কোনো বাক্যকে ভাঙি, কোনো একটা জয়নিংকে যদি আমরা ভাঙি,
সেক্ষেত্রে যখন আমরা সেই বাক্যটাকে ভাঙছি, অর্থাৎ যে আমরা দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স তৈরি করছি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট দিতেই হবে। তো সেটা এই নিয়মের মধ্যে পড়ে। আবার যখন আমরা মনে করো একটা উদাহরণ দিই, যেমন দেখো এখানে লেখা আছে রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। রোম শহরটা একদিনে তৈরি হয়নি। দেখো এই বাক্যে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে, তোমরা পরের পার্টে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে মানে রোম শহরটা একদিনে তৈরি হয়নি। তো এই যে এটা প্যাসিভ আছে, আমরা যখন অ্যাক্টিভই করবো একে আমরা, তখন অবশ্যই আমাদের একটা সাবজেক্ট দিতেই হবে। তো তখন আমরা কি লিখবো, যে রোম শহরটা তৈরি হয়নি মানে কারা তৈরি করেনি, নিশ্চয়ই কারা হবে, রোমান্সরা হবে। তো তখন আমরা কি লিখতে হবে আমাদের, যে দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন আ ডে। দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন আ ডে, অর্থাৎ রোমানরা একদিনে রোম শহরটা তৈরি করেনি। একইভাবে বলি যদি আমি, যে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, যে আমার পেনটা চুরি গেছে। তো আমার পেনটা চুরি গেছে প্যাসিভ হলো, চুরিটা করলো কে, কেউ তো একজন করেছে। তা যখন আমরা কি অ্যাক্টিভলি লিখবো, তখন আমাদের কি সাবজেক্ট দিতেই হবে। সেক্ষেত্রে আমরা কি দেবো, যে কেউ তো জানি না কে পেনটা চুরি করলো, যদি না জানি আমরা, তখন কি লিখবো, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, ওই সামওয়ানটাই হলো বাক্যের সাবজেক্ট, তা দিতেই হলো। এসো নেক্সট পয়েন্টে। সাবজেক্ট বাক্যের যে কোনো জায়গায় সেন্টেন্স বা তার অর্থ অনুযায়ী বসতে পারে। তাহলে একটা সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট তো বসবে, সেটা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, তার জন্য তার সেন্টেন্স বা অর্থ জানার প্রয়োজন থাকে। আচ্ছা বেশ, তো সেটা আমি একটা উদাহরণ দিই। দেখো এই যে প্রথম যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, সাবজেক্টটা উই ছিল, উইটা প্রথমেই বসেছে, পরেরটাও তাই। আবার এটাতে দেখো, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন পেনটা তুমি বা তোমরা চাও, তুমি চাও ধরো। তাহলে এখানে দেখো সাবজেক্ট কার সম্পর্কে বলা হচ্ছে, তোমার সম্পর্কে বলা হচ্ছে। কে চায়, তুমি। তাহলে এখানে সাবজেক্টটা ইউ, তাহলে ইউটা দেখো প্রথমে বসেনি, পরে বসেছে। হ্যাঁ, আবার এই ক্ষেত্রেও দেখো, হাউ মেনি সিস্টার্স হ্যাভ ইউ, তোমার কতগুলো বোন রয়েছে। সেক্ষেত্রে দেখো সাবজেক্টটাকে কার সম্পর্কে বলা হচ্ছে, তোমার সম্পর্কে। তা তুমি কোথায় কোথায় বসলে, একদম বাক্যের শেষে। হ্যাঁ, আবার এটা দেখো, লং লাইফ দ্য কিং। লং লাইফ দ্য কিং মানে রাজা দীর্ঘজীবী হোক। তো আমার কার সম্পর্কে বলা হচ্ছে বাক্যে, রাজার সম্পর্কে। তো আমাদের দ্য কিং সেটা বসলো কোথায়, বাক্যের শেষে। হ্যাঁ, আবার দেখো পরের এক্সাম্পল দেখো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, অর্থাৎ একটু সময় তার লাগলো বুঝে ওঠার আগে বা মনে করার আগে যে সে কোথায় ছিল। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে, তার সম্পর্কে। হি হলো এখানে সাবজেক্ট, কিন্তু এটা বসেছে কোথায়, বাক্যের মাঝামাঝি। তাহলে আমরা কি দেখলাম, যে একটি সাবজেক্ট সেটা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে তার সেন্টেন্স বা অর্থ অনুযায়ী। তো এখানে দেখো লাস্ট যে পয়েন্টটা আমার তারপরেও বলেছি আমি, যে তবে সাধারণত সাবজেক্ট বাক্যের শুরুতে বা ভার্বের আগে বসে। আচ্ছা এটা কেন বলছি আমি, কেন এটাই, যে আমরা সাধারণত বেশিরভাগ বাক্যই করি অ্যাসিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। অন্যান্য সেন্টেন্স যেমন ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, আদার্স, এগুলো আমরা সাধারণত কম ব্যবহার করি। বেশি ব্যবহারটাই হয় আমাদের অ্যাসিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। তো সেই জন্য আমি বললাম যে সাধারণত সাবজেক্ট বাক্যের শুরুতে বা ভার্বের আগেই আমার কে বসে, বাক্যের সাবজেক্ট। তো এটা অ্যাসিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী বললাম আমি। তো তো সেটাই বললাম, যেটা আমরা বেশি ব্যবহার করি। তো এই যে এক্সাম্পলগুলো আমি দিয়েছিলাম, সেক্ষেত্রে দেখো, উই প্লে ফুটবল, উইটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, ভার্বের আগে বসলো, সেন্টেন্স শুরুতে বসলো। আবার দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স জয়েন্টটা ভার্ব, বাকি দ্য স্টুডেন্টস থেকে টিচার্স পর্যন্ত এটা সাবজেক্ট, এটা আগে বসলো। তো তাহলে আজকে যে আলোচনা হলো তাতে কি বোঝা গেল, সাবজেক্ট সম্পর্কে। আরও একটা বিষয় বলি, যে এই যে প্রেডিকেট সাধারণত বাক্যের শেষের দিকে বসে, তো আবার অনেক সময় প্রেডিকেটও বাক্যের আগে ও বসতে পারে। অর্থাৎ প্রেডিকেটটাকে আগে বসালাম, সাবজেক্টকে পরে বসালাম। যেমন মনে করে বললাম, হিয়ার কামস দ্য বাস, হিয়ার কামস দ্য বাস, এখানে বাসটা আসছে। তাহলে আমার সাবজেক্ট কোনটা, কার সম্পর্কে বলা হচ্ছে বাক্যে, বাস সম্পর্কে। তো বাসটা পরে বসালাম, আর বাকি অংশটুকু যেটা হিয়ার কামস, হ্যাঁ,
তো এটা হলো প্রেডিকেট। আবার একইভাবে বলতে পারি সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ নান। সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ নান, আমার কোনো সিলভার অ্যান্ড গোল্ড অর্থাৎ ধন সম্পদ, আমার কোনো ধন সম্পদ নেই। তো এইটা সিলভার অ্যান্ড গোল্ডটা হলো বাক্যের প্রেডিকেট, কিন্তু আমরা বসালাম কোথায়? বাক্যের শুরুতে। আর সাবজেক্ট কোনটা? আই। হ্যাঁ, আইটা সাবজেক্ট, আর বাকি হ্যাভ থেকে যেটা ছিল সেটা প্রেডিকেট। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সেন্টেন্স এবং তার যে পার্টস সেগুলো সম্পর্কে কিছু হলেও বুঝেছো। তো নেক্সট ক্লাসে আমরা বাকি অংশগুলো, যেগুলো বাকি উপাদান, অর্থাৎ ভার থেকে যে ভার, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বা রেস্ট, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো প্রতিদিনের মতো তোমাদেরকে বলবো বন্ধুরা যে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো কথা বা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের এই কমেন্ট, লাইক বা সাবস্ক্রাইবই আমার প্রেরণা দেবে। তো থ্যাংক ইউ বন্ধুরা।